কেমন আছো তোমরা? আজকে হচ্ছে আমরা আইনীকরণ বিভাগ নিয়ে আলোচনা করব। আর এই আইনীকরণ বিভাগটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। তার কারণ তুমি কোশ্চেন ব্যাংক খুললেই দেখবা যে আইনীকরণ বিভাগ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হিউজ পরিমাণ কোশ্চেন হয়েছে। আজকে আমরা আইনীকরণ বিভাগের A to Z খুব সুন্দরভাবে জানবো, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের আইনীকরণ বিভাগ নিয়ে যত কঠিন কোশ্চেন হোক না কেন, যেভাবেই কোশ্চেন হোক না কেন, যাতে আমরা সবগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারি। ঠিক আছে, এখন দেখো আইনীকরণ বিভাগের কাকে বলে আমাদের শুরুতে সেটা জানতে হবে। আইনীকরণ বিভাগটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় একমল বিস্তীর্ণ পরমাণু হতে একটি করে ইলেকট্রন সরিয়ে অসীমে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি তোমাকে দিতে হয় সেটাকে আইনীকরণ বিভাগ বলে। দেখো তার মানে ঘটনাটা কি, ধরো সোডিয়াম। এখন এই সোডিয়াম থেকে তুমি একটা ইলেকট্রন সরাতে চাও। এখন সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন সরাতে চাও তাহলে তোমাকে কি শক্তি দিতে হবে না? তার আগে হচ্ছে বলি যে গ্যাসীয় অবস্থা কেন। ধরো এই যে সোডিয়াম সলিড, এ কিন্তু কখনো রিয়াকশনে অংশগ্রহণ করবে না বা ইলেকট্রন ছাড়বে না। তাহলে কি করতে হবে, আগে এই সোডিয়ামকে আমাকে গ্যাসীয় স্টেটে নিয়ে যাইতে হবে। পরবর্তীতে এই গ্যাসীয় স্টেট থেকে আমার ইলেকট্রন সরাইতে হবে। গ্যাসীয় অবস্থা না হলে কখনো কোনো ইলেকট্রন কখনো সরানো যায় না, বুঝতে পারছো? আর সলিড অবস্থা থেকেও কিন্তু কখনো ইলেকট্রন সরবে না। তাহলে কোথায় নিয়ে আসতে হবে? গ্যাসীয় অবস্থায়। এখন এই সলিড থেকে গ্যাসীয় নিয়ে আসার জন্য যে পরিমাণ এনার্জি আমাদেরকে বাইরে থেকে দিতে হয়, এটাকে বলি হচ্ছে আমরা সাবলিমেশন এনার্জি। আচ্ছা খেয়াল করো, এখন বলো তো এই সোডিয়াম থেকে যে একটা ইলেকট্রন সরালাম, ইলেকট্রন সরানো মানে তো আয়নীকরণ বিভব। তাহলে আয়নীকরণ বিভব তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া? হ্যাঁ, আয়নীকরণ বিভবটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। কেন? কারণ আমরা জানি যে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়াটা কি। তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে তাপ শক্তি উৎপন্ন হয়, আর তাপহারী বিক্রিয়ায় বাইরে থেকে তাপ দিতে হয়। এখন তুমি সোডিয়াম থেকে ইলেকট্রন, ধরো এই হচ্ছে একটা সিস্টেম। এখন তুমি যখন সিস্টেমে তাপ দিবা তখন কিন্তু এটা তাপহারী বিক্রিয়া। আর সিস্টেম থেকে যখন তাপশক্তি উৎপন্ন হবে সেটা কি বিক্রিয়া? সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে যেহেতু তুমি এইখানে তাপ দিচ্ছ, বাইরে থেকে তাপ দিচ্ছ, এই জন্য এটা কি বিক্রিয়া? একটা তাপহারী বিক্রিয়া। কারণ তাপ দেওয়ার পরে এখান থেকে তুমি ইলেকট্রনকে সরাচ্ছ। যাই হোক, এবার তার পরবর্তীতে খেয়াল করো, আমরা যদি হচ্ছে দেখি যে আয়নীকরণ বিভবে কি কি বিষয়ের উপর নির্ভর করে। সর্বপ্রথম দেখব সেটা হচ্ছে পরমাণুর আকার। দেখো পরমাণুর আকারের উপর আয়নীকরণ বিভবটা কিভাবে ডিপেন্ড করে। আমরা জানি যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকারটা কি হয়ে যায়? পরমাণুর আকারটা হ্রাস পায়, এটা আমরা জানি। এখন আয়নীকরণ বিভবটাকে ইলেকট্রন সরাতে গেলে তোমার যে পরিমাণ শক্তি দিতে হয় সেটাকেই বলতেছি হচ্ছে আমরা আয়নীকরণ বিভব। এখন খেয়াল করো, যদি হচ্ছে আমরা দেখি যে কুলম্বের যে সূত্রটা আছে F = Q1 Q2 বাই হচ্ছে ডি স্কোয়ার। দেখো তাহলে এই যে এফ এর সাথে Q1 Q2-র সম্পর্কটা কি? সমানুপাতিক। তাহলে দেখো তুমি যখন পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাও তখন কিন্তু প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। তাহলে যেহেতু প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, তাহলে তুমি যদি ওখান থেকে কোনো কিছু সরাতে চাও, একটা ইলেকট্রন যদি সরাতে চাও, তাহলে যেহেতু এফ এর সাথে চার্জের সম্পর্কটা সমানুপাতিক, তাহলে তোমাকে কি অনেক বেশি শক্তি দিতে হবে। আবার খেয়াল করো, এফ এর সাথে ডি এর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তুমি যখন পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাও তখন তো আকারটা ছোট হয়ে যায়। তাহলে যেহেতু পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে আকারটা ছোট হয়ে যায়, তার মানে কি তার আয়নীকরণ বিভব কি অনেক বেশি। তাহলে দেখো এটা হচ্ছে আমরা কুলম্বের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যখন যাব তখন হচ্ছে আয়নীকরণ বিভবের মান বাড়বে। আবার উপর থেকে নিচের দিকে যখন যাব তখন হচ্ছে আয়নীকরণ বিভবের মানটা কমবে। আচ্ছা দেখো, এখন 2 নম্বর আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে পরমাণুর চার্জ। এখন এই পরমাণুর চার্জের উপর কিভাবে ডিপেন্ড করে সেটা ব্যাখ্যা করতে গেলে আমাদের আগে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। ধরো আমার হাতে 3টা সামোসা আছে, আমি টিএসসিতে বসছি, বসার পরে আমি সামোসা নিলাম 3টা হাতে। এখন আমি খাবো, ঠিক সেই মুহূর্তে আমার 3জন পেটুক ফ্রেন্ড তারা হাজির। এখন তারা আমার হাতে সামোসা দেখেই একজন একটা ছিনিয়ে নিয়ে চলে গেছে। এখন আমি তো প্রথমে জানতাম না যে তারা সামোসা এইভাবে নিয়ে যাবে, তাহলে একটা শক্তি বলে তারা ওটা ছিনিয়ে নিয়ে চলে গেল।
দ্বিতীয়বার থেকে কিন্তু আমি সতর্ক হয়ে গেছি। এখন 2 নাম্বার সামোসা যখন আমার হাত থেকে ছিনিয়ে নিতে যাবে, প্রথম সে যতটুকু শক্তি দিয়ে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, 2 নাম্বারটাকে ছিনিয়ে নিতে গেলে তাকে কিন্তু আরও বেশি পরিমাণ শক্তি দিতে হবে। তারপরে 2 নাম্বারটাও যখন নিয়ে চলে যাবে, তখন 3 নাম্বার যেটা আমার হাতে থাকবে সেইটা ছিনিয়ে নিতে গেলে কিন্তু আরও বেশি পরিমাণ শক্তি দিতে হবে। তার কারণ আমার তো একটাই আছে, এটা তো আমি রক্ষা করতেই চাইব, যে যেভাবেই হোক এটা আমার কাছে থাকুক। তাহলে ব্যাপারটা একটু অন্যভাবে বিশ্লেষণ করি। খেয়াল করো, এই যে এম, ধরো এম হচ্ছে একটা পরমাণু। এই পরমাণু থেকে যখন তুমি একটা ইলেকট্রন সরাবা, এটাকে বলবো হচ্ছে আমরা প্রথম আয়নীকরণ বিভব। তারপরে এই এম প্লাস থেকে যখন তুমি আরও একটা ইলেকট্রন সরাবা, সেটাকে বলবো M2 প্লাস। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ বিভব। এইখান থেকে যখন তুমি আরেকটা ইলেকট্রন সরাবা, তখন হয়ে যাবে M3 প্লাস, যেটাকে আমরা বলবো হচ্ছে তৃতীয় আয়নীকরণ বিভব। এখন খেয়াল করো, এই যে 3টা আয়নীকরণ বিভব, এই 3টা আয়নীকরণ বিভবের মধ্যে সবথেকে আমার বেশি পরিমাণ এনার্জি দিতে হয়েছে M3 প্লাসে, তারপর M2 প্লাসে, আরেকটা হচ্ছে M প্লাসে। এখন যদি হচ্ছে আমরা একটু অন্যভাবে বিশ্লেষণ করি যে এই আয়নীকরণ বিভবের ক্ষেত্রে M3 প্লাসে কেন বেশি পরিমাণ শক্তি দিতে হয়েছে, সেটা আমরা অ্যালুমিনিয়ামের মাধ্যমে ইজিলি ব্যাখ্যা করতে পারি। খেয়াল করো, অ্যালুমিনিয়াম থেকে যখন একটা ইলেকট্রন সরাবো, তখন তো এটা অ্যালুমিনিয়াম প্লাস তৈরি হলো। আবার যখন এই অ্যালুমিনিয়াম প্লাস থেকে একটা ইলেকট্রন সরাবা, তখন অ্যালুমিনিয়াম 2 প্লাস হবে। এই অ্যালুমিনিয়াম 2 প্লাস থেকে যখন আরও একটা ইলেকট্রন সরাবো, তখন অ্যালুমিনিয়াম 3 প্লাস হবে। খেয়াল করো, যখন অ্যালুমিনিয়াম প্লাস হয়েছে, মানে যখন প্রথম ইলেকট্রনটা সরাইছি, তখন কিন্তু এদিকে একটু খেয়াল করো, এর প্রোটন ছিল 13টা, ইলেকট্রনও ছিল কিন্তু 13টা। কিন্তু দ্বিতীয় নাম্বার আয়নীকরণ বিভব, যখন তুমি 2 নাম্বার ইলেকট্রন সরাচ্ছ, তখন কিন্তু এর প্রোটন ছিল 13টা, কিন্তু ইলেকট্রন ছিল কয়টা? 12টা। তুমি যখন 3 নাম্বার ইলেকট্রনটাকে সরাচ্ছ, তখন একটু খেয়াল করো, সেটা হচ্ছে এর প্রোটন ছিল 13টা, ইলেকট্রন ছিল কিন্তু 10টা। এখন যেহেতু তোমার এইখানে প্রোটন সংখ্যা 13টা, ইলেকট্রন সংখ্যা 12টা, তাহলে 13টা প্লাস চার্জ 12টা মাইনাস চার্জকে অনেক বেশি শক্তি বলে আকর্ষণ করে রাখছে না? তাহলে যেহেতু 13টা প্লাস চার্জ 12টা মাইনাস চার্জকে অনেক বেশি শক্তি বলে আকর্ষণ করে রাখছে, তাহলে তুমি ওইখান থেকে ইলেকট্রন সরাইতে গেলে তোমার অনেক বেশি পরিমাণ শক্তি দিতে হবে, কারণ 13 জন মিলে 12 জনকে টেনে রাখছে। আবার খেয়াল করো, তুমি যদি তৃতীয় আয়নীকরণ বিভবের ক্ষেত্রে খেয়াল করো, এইখানে দেখো 13টা প্রোটন আর ইলেকট্রন 10টা, তাহলে 13টা প্রোটন মিলে 10 জনকে টান দিয়ে রাখছে। তাইলে এখান থেকে তুমি কি আর সরাইতে পারবা? আর কিন্তু তুমি ইলেকট্রন ওইখান থেকে সরাইতে পারবা না, কারণ তোমাকে অনেক বেশি শক্তি দিতে হবে। কেন দিতে হবে জানো? এর আরও একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে এই যে ইলেকট্রন 10টা, এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতো। আর নিষ্ক্রিয় গ্যাস তো স্টেবল, স্থায়ী, কারণ প্রত্যেকে চাই এই গঠন কাঠামো অর্জন করতে। তাহলে তুমি চতুর্থ ইলেকট্রন কি সরাইতে পারবা? চতুর্থ ইলেকট্রন কিন্তু সরাইতে পারবা না। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের পরমাণুর চার্জের উপর। তাহলে দেখো, চার্জ যত বেশি তার আয়নীকরণ বিভব কি তত বেশি, আমরা এখান থেকে বলতে পারি। এবার তার পরবর্তীতে দেখো ইলেকট্রন বিন্যাসের স্থায়িত্ব। ইলেকট্রন বিন্যাসের স্থায়িত্বটা নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে খেয়াল করো, স্থায়িত্ব হচ্ছে 2টা অবস্থা, একটা হচ্ছে অরবিটাল অর্ধপূর্ণ আর একটা কি পরিপূর্ণ। স্থায়িত্ব 2টা অবস্থায় থাকতে পারে, একটা হচ্ছে অরবিটাল, পরমাণুর অরবিটাল অর্ধপূর্ণ আর হচ্ছে পরিপূর্ণ। কারণ একটা পরমাণু ধরো হচ্ছে P3 আর P6, এটা হচ্ছে তোমার অর্ধপূর্ণ আর পরিপূর্ণ। আবার D5 আর D10, এটা হচ্ছে অর্ধপূর্ণ পরিপূর্ণ। F7 আর F14, এটা হচ্ছে অর্ধপূর্ণ। আর পরিপূর্ণ তো জানো যে অর্ধপূর্ণ হচ্ছে P3, তারপর হচ্ছে তোমার D5, তারপর হচ্ছে F7, আর পরিপূর্ণ হচ্ছে P6, D10 আর হচ্ছে F14। দেখো, তাহলে এই অবস্থাগুলোকে আমরা বলি অর্ধপূর্ণ। আর এই অর্ধপূর্ণ অবস্থায় কিন্তু পরমাণুর ইলেকট্রন সরানো যায় না। তার কারণ হচ্ছে একটা পরমাণু যখন অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ থাকে, তখন সে থাকে হচ্ছে স্থায়ী বা স্টেবল। সে ওই অবস্থায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ওই অবস্থায় থাকতে পছন্দ করে। কেন? তার কারণ দেখো, ধরো অর্ধপূর্ণর ক্ষেত্রে কেন ঘটে? ধরো পিকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে পিকে আমরা 3টা অরবিটাল পাই, একটা PX, একটা PY, PZ। খেয়াল করো, ধরো এই হচ্ছে তোমরা 3জন বন্ধু, আবুল, বাবুল আর কামি, তোমরা 3জন বন্ধু। এখন আমার হাতে 3টা চকলেট আছে, আমি যদি প্রত্যেকের একটা করে চকলেট দিই, তোমরা কিন্তু সবাই সন্তুষ্ট।
ঠিক আছে, কিন্তু আমি যখনই আবুলের একটা বেশি দেবো বাদ বাকি দুইজন কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে এখন কিন্তু তারা স্থায়ী না, তারা দুইজন মিলে কি করতে চাইবে, এর হাত থেকে এটা কেড়ে নিতে চাইবে। তাহলে দেখো স্থায়ী কখন কখন, আমি যদি আবার প্রত্যেকে 3টা করে চকলেট, মানে এর 2টা এর 2টা এর 2টা প্রত্যেকে 2টা 2টা করে চকলেট দিয়ে দিই, তাহলে কিন্তু এখন সবাই সন্তুষ্ট। বুঝতে পারছো? তাহলে সন্তুষ্ট কত কত অবস্থায় থাকতে পারে, একটা হচ্ছে সবাইকে সমপরিমাণ দিয়ে। আবার তোমরা বললো না যে ভাই এই একটা ছিল এটাকে অর্ধেক অর্ধেক করে তো দিতে পারেন না, অর্ধেক অর্ধেক করে দিতে পারবো না, একটা একটা করেই দিতে হবে। তাহলে খেয়াল করো এইখানে সন্তুষ্ট কোন কোন অবস্থায়, যখন তুমি একটা করে দিছো আবার যখন 2টা করে দিছো। ঠিক আছে, তাহলে খেয়াল করো একটা পরমাণু ঠিক তখনই স্থায়ী থাকে বা তখন আর রিয়াকশান করতে চায় না বা ইলেকট্রন ছাড়তে চায় না কোন অবস্থায়, কোন অবস্থায় জানো, যখন হচ্ছে অর্ধপূর্ণ থাকে আর কি পরিপূর্ণ থাকে। আরেকটা অবস্থা আছে, এটা হচ্ছে তোমাদের এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটির আয়নীকরণ বিভব সব থেকে বেশি হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা খেয়াল করি এস পি ডি এফ, মানে এস এর আয়নীকরণ বিভব সব থেকে বেশি, পি তারপর ডি তারপর এফ। এখন প্রশ্ন হচ্ছে যে কেন, তার কারণটা খেয়াল করো, এস এর আকৃতিটা হচ্ছে এরকম গোলাকৃতি, তাহলে এদের ইলেকট্রন বেগের ঘনত্বটা কি অনেক বেশি, কিন্তু পি এর আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতি, যার কারণে এরা ইলেকট্রন দুইটা কি অনেক প্রান্তে প্রান্তে অবস্থান করে, এই জন্য এদের ক্ষেত্রে আয়নীকরণ বিভবের মানটা কম থাকে, কারণ নিউক্লিয়াস থেকে একটু দূরে থাকে। কিন্তু এটা কি নিউক্লিয়াস শেপের কারণে নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, এই হচ্ছে ব্যাখ্যা। এখন খেয়াল করো আমরা পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে কি কি পরিবর্তন ঘটে সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব। এখন হচ্ছে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে কি কি ধরনের ঘটনা ঘটতে পারে, কার আয়নীকরণ বিভব কেমন হয় সেটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। সর্বপ্রথম হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। একটা গ্রুপ দেখাই, বাদ বাকিগুলো তোমরা বুঝতে পারবা। খেয়াল করো, তাহলে আমরা একটু আগেই দেখলাম এখন পর্যায় সারণীর যখন বাম দিক থেকে ডান দিকে যায় তখন কিন্তু আয়নীকরণ বিভবের মানটা অনেক বৃদ্ধি পায়। দেখো আমাদের এক্সপেকটেশনটা এরকম যে এরকম হবে, কিন্তু এরকম হয় না। আবার উপর থেকে যখন নিচে যায় তখন আয়নীকরণ বিভবের মানটা হ্রাস পায়, এটা আমরা জানি। কিন্তু এরকম হওয়ার কথা থাকলেও এরকম হয় না। বাস্তবে কি হয় খেয়াল করো, রিয়েলিটিটা কি, রিয়েলিটিটা হচ্ছে লিথিয়াম ঠিক থাকে, এই বেরিলিয়াম আর বোরন এই জায়গাটাই হচ্ছে সমস্যা হয়, মানে গ্রুপ 12 আর গ্রুপ 13 এই জায়গায় ব্যতিক্রম ঘটে। প্রশ্ন হচ্ছে কেন ব্যতিক্রম ঘটে। একটা জিনিস খেয়াল করো, বেরিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, বেরিলিয়াম হচ্ছে 4 1s 2s2, বোরন হচ্ছে 5 1s 2s2 2p1। খেয়াল করো এখন এই দুইটার মধ্যে ইলেকট্রন বিন্যাস করে দেখলে যে বেরিলিয়ামের এস অরবিটালটা পূর্ণ, তাহলে যেহেতু বেরিলিয়ামের এস অরবিটালটা পূর্ণ তাহলে এইখান থেকে ইলেকট্রন সরাতে তোমার অনেক বেশি পরিমাণ শক্তি দিতে হবে না। আর যেখানে বেশি পরিমাণ শক্তি দিতে হয় তার মানে কি, তার আয়নীকরণ বিভব বেশি, তাহলে সেই হিসাবে তোমার বাস্তবে যে ঘটনাটা ঘটে, আর এর তো কোনো যদি একটা ইলেকট্রন তুমি সরাই দাও, খেয়াল করো এখানে একটা ইলেকট্রন তুমি ইজিলি সরাইতে পারবা, কারণ এর তো পি অরবিটালে একটাই আছে, তাহলে এর যেহেতু পূর্ণ আছে তাহলে এখান থেকে ইজিলি ইলেকট্রন সরাইতে পারবা না, যেহেতু পারবা না তাহলে এখানে ব্যতিক্রম ঘটে। বোরন থেকে দেখো তারপর কে চলে আসে, তারপর আসে হচ্ছে বোরন, তারপর হচ্ছে বেরিলিয়াম, কারণ বেরিলিয়ামের আয়নীকরণ বিভব বেশি, তারপরে কার্বন ঠিক থাকে, ঠিক এই জায়গাটায় আবার ব্যতিক্রম ঘটে। কেন খেয়াল করো, যদি আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি 1s 2s 2p3, কিন্তু তুমি যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো তাহলে আসে 1s 2s 2p4। তাহলে তুমি খেয়াল করো এই যে নাইট্রোজেনের পি অরবিটাল, নাইট্রোজেনের পি অরবিটালটা কি আছে, অর্ধপূর্ণ অবস্থায় আছে। যেহেতু নাইট্রোজেনের পি অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আছে তাহলে তুমি যদি এইখান থেকে ইলেকট্রন সরাইতে চাও তাহলে তোমাকে কি অনেক বেশি পরিমাণ শক্তি দিতে হবে। আর যেহেতু তোমার অনেক বেশি পরিমাণ শক্তি দিতে হবে তার মানে কি এর আয়নীকরণ বিভব বেশি, তার মানে গ্রুপ 15 এবং গ্রুপ 16 ব্যতিক্রম ঘটে সবগুলো, কিন্তু এই গ্রুপের যারা আছে প্রত্যেকের এই জায়গাটায় ব্যতিক্রম ঘটে। তাহলে দেখো তার পরবর্তীতে যে আসবে, কার্বনের পরে আসবে হচ্ছে তোমার অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপরে আরেকটা
গ্যাস লিখতে হয়, জিনিস লেখা হয়নি, সেটা হচ্ছে নিয়ন। তারপরে যে সে হচ্ছে নিয়ন। নিয়নের কিন্তু আয়নীকরণ বিভব সব থেকে বেশি। কেন? কারণ নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, আর নিষ্ক্রিয় গ্যাস তো কখনো রিয়াকশানে অংশগ্রহণ করতে চায় না। যেহেতু নিয়ন নিষ্ক্রিয় গ্যাস হয়, রিয়াকশানে অংশগ্রহণ করতে চায় না। কেন চায় না? কারণ নিয়নের অরবিটালটা পূর্ণ থাকে। যদি ইলেকট্রন বিন্যাস করো, নিয়ন তো 10, 1s 2s 2p 6, দেখো এর অরবিটালটা পূর্ণ অবস্থায় আছে। তাহলে যেহেতু পূর্ণ অবস্থায় আছে, এখান থেকে তুমি ইলেকট্রন চাইলেও সরাইতে পারবা না। যেহেতু ইলেকট্রন সরাইতে পারবা না, সেহেতু এর আয়নীকরণ বিভব কি সব থেকে বেশি। দেখো আয়নীকরণ বিভব নিয়ে গ্রুপ ভিত্তিক সম্পর্কে কিছু হচ্ছে ব্যতিক্রম আছে, আমরা সেইগুলো জানার চেষ্টা করব। খেয়াল করো, সর্বপ্রথম হচ্ছে গ্রুপ 13 এর কথা যদি বলি, আমাদের এক্সপেকটেশন হচ্ছে প্রথম বোরন, তারপরে অ্যালুমিনিয়াম, তারপর গ্যালিয়াম, তারপর ইন্ডিয়াম, তারপর হচ্ছে থ্যালিয়াম। কিন্তু রিয়েলিটি বাস্তবে যেটা ঘটে সেটা হচ্ছে বোরন, তারপর হচ্ছে থ্যালিয়াম, তারপর গ্যালিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর ইন্ডিয়াম। দেখো কত বেশি ব্যতিক্রম মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই থ্যালিয়াম তো সবার নিচে, তাহলে সেই হিসাবে থ্যালিয়ামের আয়নীকরণ বিভবের মান তো সব থেকে কম হওয়ার কথা, কিন্তু হয় না। কেন হয় না জানো? তোমরা শিল্ডিং ইফেক্ট বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমরা অনার্সে পড়লে জানতে পারবা। ঠিক সেই কারণে আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশন। দেখো এই থ্যালিয়ামের মধ্যে থ্যালিয়াম যেহেতু একটা ল্যান্থানাইট গ্রুপের মৌল, এদের মধ্যে ল্যান্থানাইট কন্ট্রাকশন আছে। আর ঠিক এই কারণেই মনে করো যে হচ্ছে শিল্ডিং ইফেক্ট, এই যে ব্যাপারগুলোর কারণে তোমার হচ্ছে এর আকারটা ক্ষুদ্র হয়ে যায়। মানে আকার ক্ষুদ্র হয় বলতে নিউক্লিয়াসের প্রতি এর যে আকর্ষণটা, সেই আকর্ষণটা অনেক বেশি হয়। যেহেতু আকর্ষণটা অনেক বেশি হয়, তাহলে এখান থেকে তুমি যদি ইলেকট্রন সরাতে চাও, তাহলে তোমাকে কি অনেক বেশি পরিমাণ শক্তি দিতে হয়। এই জন্য ব্যতিক্রমটা ঘটে। তাহলে কতটাই ব্যতিক্রম ঘটে দেখো, যে একবারে এক লাফে হচ্ছে তোমার 2 নম্বরে চলে গেছে। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো, তোমার এইখানে যে ঘটনাটা ঘটতেছে, আমরা যদি মার্কিং করি, এটা অবশ্যই তোমরা মনে রাখবা। 1 2 3 4 5, তাহলে 1 5, তারপর আসতেছে হচ্ছে 3, তারপর 2, তারপর 4, 1 5 3 2 4। মানে তুমি যদি হচ্ছে গ্রুপ 13 এর কথা বিবেচনা করো। তারপরে খেয়াল করো গ্রুপ 14। গ্রুপ 14 এর ক্ষেত্রে আমরা দেখি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর টিন, তারপর হচ্ছে লেড। এখন খেয়াল করো, আমরা এইখানেও যদি দেখি, তাহলে সবগুলো ঠিক থাকে, জাস্ট এই জায়গাটাই ব্যতিক্রম ঘটে। এই জায়গাটাই ব্যতিক্রম ঘটে। এখানেও কিন্তু ঠিক ওই একই ব্যাখ্যা, যেটা হচ্ছে একটা ল্যান্থানাইট গ্রুপের মৌল, এই জন্য এই জায়গাটাই ব্যতিক্রম ঘটে। ঠিক আছে, তোমরা শুধু এইটুকুই মনে রাখবা যে হচ্ছে বাস্তবে ঘটার কথা এটা, কিন্তু বাস্তবে ঘটে কোনটা? এইটা। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আমরা হচ্ছে আয়নীকরণ বিভবের আরও কিছু বিষয় সম্পর্কে জানবো। খেয়াল করো, ধরো তোমাকে কিছু মৌল দেয়া হলো। প্রথম হচ্ছে অক্সিজেন আর নাইট্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন প্লাস আর একটা হচ্ছে N প্লাস। এখন দেখো আমরা আয়নীকরণ বিভাবে তুলনা করবো। অক্সিজেন কত? 8 না? 1s 2s 2p4। অক্সিজেন প্লাস যখন হয়ে যাবে, তখন হয়ে যাবে হচ্ছে 1s 2s 2p3। নাইট্রোজেন কত? 7, তাহলে 1s 2s 2p3। নাইট্রোজেন প্লাস যদি হিসাব করি, তাহলে দেখো 1s 2s 2p2। এখন প্রশ্ন হচ্ছে, এই অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কার আয়নীকরণ বিভব বেশি? তোমরা এক বাক্যে বলে দিবা যে ভাই নাইট্রোজেনের বেশি। এখন যদি বলি যে নাইট্রোজেনের কেন বেশি, তোমরা তখন বলবা যে ভাই নাইট্রোজেনের হচ্ছে যে পি অরবিটালটা আছে, এটা হচ্ছে অর্ধপূর্ণ। আর আমরা জানি অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় অরবিটালটা যখন অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ থাকে, তখন হচ্ছে ওই পরমাণু অনেক বেশি স্টেবল হয় বা স্থায়ী হয়। তখন ওখান থেকে ইলেকট্রন সরানো যায় না। ইলেকট্রন সরাইতে গেলে আমাদের অনেক বেশি পরিমাণে এনার্জি দিতে হয়, এই জন্য এটার আয়নীকরণ বিভব বেশি। এখন খেয়াল করো, প্রশ্ন হচ্ছে ও প্লাস আর এন প্লাস, এই দুইটার মধ্যে কার আয়নীকরণ বিভব বেশি? তাহলে খেয়াল করো, যখন তুমি একটা ইলেকট্রন সরাবা, এটা কিন্তু প্রথম আয়নীকরণ বিভব, আর এটা কোন আয়নীকরণ বিভব? দ্বিতীয় আয়নীকরণ বিভব। কারণ তুমি কি আরেকটা নতুন করে ইলেকট্রন সরাইতে চাচ্ছ। আচ্ছা খেয়াল করো তো, এই দুইটার মধ্যে কার আয়নীকরণ বিভব বেশি? কখনোই কিন্তু এন প্লাসের হবে না। কেন হবে না খেয়াল করো, এইখানে খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ও প্লাসে 2p3
মানে ও প্লাস মানে কি, দেখো একটা ইলেকট্রন ছাড়ার পরে তো ও প্লাস হয়েছে, তুমি তো আরেকটা ইলেকট্রন সরাইতে চাচ্ছ, তার মানে কি দ্বিতীয় আয়নীকরণ বিভব। তাহলে দেখো দ্বিতীয় আয়নীকরণ বিভব অক্সিজেনের বেশি হবে। কেন বেশি হবে? তার কারণ হচ্ছে অক্সিজেনের পি অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, এই জন্য অবশ্যই দ্বিতীয় আয়নীকরণ বিভব অক্সিজেন বেশি হবে। বুঝতে পারছো? এবার খেয়াল করো, আমরা যদি পরবর্তীতে হিসাব করি, খেয়াল করো, এখন প্রশ্ন হচ্ছে ভাই অক্সিজেন আর অক্সিজেন প্লাস এই দুইটার মধ্যে কার আয়নীকরণ বিভব বেশি? তোমাদের মাথায় হচ্ছে হয়তো এই প্রশ্নটা জাগতেছে যে ভাই এইখানে তো পি অরবিটালটা হচ্ছে অর্ধপূর্ণ, এই কারণে এটা, কিন্তু খেয়াল করো এখানে অর্ধপূর্ণ আর পরিপূর্ণ যাই হোক না কেন অবশ্যই অক্সিজেন প্লাসের বেশি। তার কারণ খেয়াল করো এখানে প্রোটন সংখ্যা 4, এটা তো এমনি বুঝতে পারতেছো অর্ধপূর্ণ এই জন্য বেশি এটা বললে, কিন্তু দ্বিতীয় নম্বরের ক্ষেত্রে খেয়াল করো নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে 2p3 আছে আর এখানে 2p2 আছে, তাহলে অবশ্যই বলবা যে এন আর এন প্লাসের মধ্যে এন এর আয়নীকরণ বিভব বেশি, তাই না? এটা ভুল কথা। কেন? তার কারণটা দেখো, যখন আমরা নাইট্রোজেনের কথা চিন্তা করতেছি তখন এর প্রোটন আর ইলেকট্রন সংখ্যা একটু হিসাব করো, এর প্রোটন হচ্ছে 7টা, ইলেকট্রনও 7টা, কিন্তু যখন এন প্লাস হলো তখন এর প্রোটন হচ্ছে 7টা, ইলেকট্রন হচ্ছে 6টা, তার মানে 7টা প্রোটন মিলে 6 জনকে টান দিচ্ছে। তাহলে সেই হিসাবে অবশ্যই কি এর টান বেশি। এই যে স্থিতিশীল ব্যাখ্যাটা একই পরমাণুর ক্ষেত্রে কখনো খাটবে না, যখন একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর কম্পেয়ার করবা শুধুমাত্র তখনই খাটবে। তাহলে সেই হিসাবে অবশ্যই দ্বিতীয় আয়নীকরণ বিভব অবশ্যই এই নাইট্রোজেন আর এন প্লাসের মধ্যে এর আয়নীকরণ বিভব বেশি হবে, অবশ্যই বেশি হবে। তার কারণ দেখো একই পরমাণুর মধ্যে কম্পেয়ার কখনো করা যাবে না। বুঝতে পারছো? বোঝা গেছে? তার মানে হচ্ছে প্লাস চার্জ যত বাড়বে তার আয়নীকরণ বিভব কি অবশ্যই তত বেশি থাকবে। তার কারণ প্লাস চার্জ যত বাড়তেছে তোমার ইলেকট্রন কমে যাচ্ছে, কিন্তু তোমার প্রোটন ফিক্স থাকতেছে, এই জন্য নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ অনেক বেশি হচ্ছে, এই জন্য তুমি ইজিলি ওইখান থেকে ইলেকট্রন সরাতে পারবা না। এখন আমরা কিছু ইউনিভার্সিটির কোশ্চেন দেখবো যে এখান থেকে কেমন কোশ্চেন আসে। দেখো আমরা এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে তোমরা অ্যাসিড এবং ক্ষার এই ব্যাপারটা সম্পর্কে জানছো না, সেটা হচ্ছে আমরা আয়নীকরণ বিভব দিয়ে ইজিলি ব্যাখ্যা করতে পারি। তোমাদের প্রচুর পরিমাণে হচ্ছে এমসিকিউ আসে এখান থেকে। এখন দেখো কিভাবে হিসাব করতে পারি আমরা। দেখো ধাতু বৈশিষ্ট্য কাদের বেশি? ধাতু বৈশিষ্ট্য তো তাদের বেশি যারা ইজিলি ইলেকট্রন ত্যাগ করতে পারে। তার মানে যে পরমাণু যত সহজেই ইলেকট্রন দান করে তার ধাতু ধর্ম কি তত বেশি। তার মানে যে যত সহজেই ইলেকট্রন দান করতে পারবে তার ধাতু ধর্ম তত বেশি। তোমরা একটা জিনিস জানো যে ধাতুর অক্সাইড ক্ষারীয় হয় আর অধাতুর অক্সাইড সবসময় অম্লীয় হয়। এখন খেয়াল করো, যখন হচ্ছে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যায়, ধরো পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যখন যায় তখন আয়নীকরণ বিভবটা কি বৃদ্ধি পেতে থাকে। তাহলে আয়নীকরণ বিভবটা বৃদ্ধি পায়, কিন্তু ধাতু বৈশিষ্ট্যটা কি কমে যায়, কারণ পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যখন যাও তখন তো ওরা ইলেকট্রন আর নেবে না, ওরা তখন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তার মানে কি ধাতু ধর্মটা কমে যাচ্ছে, তাহলে ধাতু বৈশিষ্ট্যটা কমে যায়। যদি ধাতু বৈশিষ্ট্যটা কমে যায় তাহলে দেখো বেসিক ক্যারেক্টার মানে ক্ষার ধর্মিতাটাও কমে যাচ্ছে, তখন অ্যাসিডিক ক্যারেক্টারটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো আবার যখন হচ্ছে আমরা উপর থেকে নিচে যদি চিন্তা করি, উপর থেকে নিচে গেলে আয়োনাইজেশন এনার্জি মানে হচ্ছে আয়নীকরণ বিভবটা কমে যায়। তাহলে আয়নীকরণ বিভব কমে যাওয়া মানে কি ওখান থেকে ইলেকট্রন সরানোটা ইজি হবে, তাহলে ইজিলি ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে দেখো ইজিলি ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি মেটালিক ক্যারেক্টার মানে ধাতব বৈশিষ্ট্যটা বৃদ্ধি পাচ্ছে। ধাতু ধর্ম যদি বৃদ্ধি পায় তাহলে দেখো ধাতুর অক্সাইড তো ক্ষারীয় হয়, তাহলে বেসিক ক্যারেক্টারটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বেসিক ক্যারেক্টারটা যদি বৃদ্ধি পায় তার মানে কি অ্যাসিডিক ক্যারেক্টারটা কমে যাচ্ছে। ধরো তোমাকে এই 3টা যৌগ দিয়ে বললো লিথিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড আর পটাশিয়াম অক্সাইডের মধ্যে কার হচ্ছে তোমার বেসিসিটি বেশি, মানে কার ক্ষার ধর্ম বেশি। এখন দেখো যদি আমরা হিসাব করি, দেখো লিথিয়াম এরা হচ্ছে একই গ্রুপের মূল, আমার বলছে যে কার ক্ষার ধর্ম বেশি, ক্ষার ধর্ম কার বেশি। এখন দেখো লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম এই 3টা গ্রুপ, দেখো তো এরা হচ্ছে পর্যায়ভিত্তিক সম্পর্ক না, কিন্তু এরা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। তাহলে গ্রুপ আকারে লিখি লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। এর মধ্যে খেয়াল করো এর
লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে এই পটাশিয়ামের আকার সব থেকে বড়। তাহলে যেহেতু পটাশিয়ামের আকার বড়, তাহলে আয়নাইজেশন এনার্জি কম, মানে এর আয়নাইজেশন এনার্জি কম। তাহলে যেহেতু আয়নাইজেশন এনার্জি কম, তাহলে দেখো আয়নাইজেশন এনার্জি কম মানে মেটালিক ক্যারেক্টার বেশি, তাহলে এর মেটালিক ক্যারেক্টার সব থেকে বেশি। যেহেতু এর মেটালিক ক্যারেক্টার বেশি, তার মানে দেখো বেসিসিটি কি, ক্ষার ধর্ম বেশি, তাহলে এইটা হচ্ছে সব থেকে বেশি ক্ষার ধর্ম। তাহলে সেই ক্ষেত্রে এই তিনটার মধ্যে সব থেকে বেশি ক্ষারীয় এই জিনিসটা। ঠিক আছে, মাথায় রাখবা যে যখন হচ্ছে এই জিনিসটাই তোমার মাথায় থাকলে হচ্ছে। এবার দেখো এই তিনটার মধ্যে অ্যাসিডিক ধর্মটা কার বেশি, অ্যাসিড ধর্মটা বের করি। দেখো নাইট্রোজেন, কার্বন আর বোরন, এই তিনটা আছে। এখন এই তিনটা জিনিসের মধ্যে কার সব থেকে বেশি যদি আমরা হিসাব করি, তাহলে দেখো বোরন, কার্বন, নাইট্রোজেন এরা হচ্ছে একই পর্যায়ের মৌল। এখন তুমি যখন পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাও তখন আয়নীকরণ বিভব বাড়ে। যখন আয়নীকরণ বিভব বাড়ে তখন ধাতু বৈশিষ্ট্যটাও বাড়ে। দেখো ধাতু বৈশিষ্ট্যটা কমে, তাহলে যেহেতু ধাতু বৈশিষ্ট্যটা কমে, তার মানে কি ক্ষার ধর্ম কমে যাবে। আর ক্ষার ধর্ম কমে গেলে কোন ধর্ম অটোমেটিক্যালি বাড়বে, অ্যাসিড ধর্ম। তার মানে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের অ্যাসিডিক ধর্মটা বৃদ্ধি পায়। তাহলে দেখো তো এই তিনটার মধ্যে সব থেকে অ্যাসিড ধর্ম কার বেশি, নাইট্রোজেনের বেশি। তাহলে সেই হিসাবে বলতে পারি যে প্রথমে এটা সব থেকে অ্যাসিডিক, তারপর এটা, তারপর হচ্ছে এটা। এখন আমরা ইউনিভার্সিটির কোশ্চেন দেখব। এখানে হচ্ছে ইউনিভার্সিটির কয়েকটি কোশ্চেন আছে। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 16-17 সালে আসছিল, এটা হচ্ছে 12-13 সালে আসছিল জেইউতে। আমরা দেখি, প্রথম বলছিল নিচের কোন মৌলটিতে আয়নীকরণ বিভব সব থেকে বেশি। খেয়াল করো, তুমি একটা জিনিস খেয়াল করো, এরা হচ্ছে সবাই নিষ্ক্রিয় গ্যাস। এখন নিষ্ক্রিয় গ্যাস সবারই তো আয়নীকরণ বিভব বেশি। এখন সবারই যদি আয়নীকরণ বিভব বেশি হয়, কিন্তু তুমি জানো যে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ বিভবের মানটা কি হয়, আয়নীকরণ বিভবের মানটা কমতে থাকে। তাহলে সেই হিসাবে সবগুলো নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম। তার পরবর্তী কোশ্চেনটা দেখো, Cl মাইনাসের তুলনায় ক্লোরিনের আয়নীকরণ বিভব কম নাকি বেশি। খেয়াল করো, আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি। যদি হচ্ছে আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি 17, 1s, 2s, 2p6, 3s, তাহলে দেখো 3p5। কিন্তু যদি Cl মাইনাসের ইলেকট্রন বিন্যাস করো 1s, 2s, 2p6, 3s, 3p6, খেয়াল করো তো, তুমি তো জানো যে আয়নীকরণ বিভবের ক্ষেত্রে যদি অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে তাহলে অনেক বেশি হয় না। তাহলে Cl মাইনাস হওয়া সত্ত্বেও যেহেতু এর স্ট্রাকচারটা নিষ্ক্রিয় গ্যাসের মতো, মানে মেইন কথা হচ্ছে অরবিটালটা পূর্ণ, এই জন্য এখান থেকে চাইলেও তুমি ইলেকট্রন সরাতে পারবে না, বা ইলেকট্রন সরাতে তোমার তুলনামূলক বেশি শক্তি দিতে হবে। বুঝতে পারছো? এই জন্য অবশ্যই Cl মাইনাসের তুলনায় Cl এর আয়নীকরণ বিভবের মান অবশ্যই কী হবে, কম হবে। Cl এর আয়নীকরণ বিভবটা হচ্ছে কম হবে। এখন দেখো আমাদের 3 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, কোনটি আয়নীকরণ বিভবের সঠিক ক্রম। এখন তুমি জানো যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ বিভব বাড়ে। তাহলে সেই হিসাবে এখানে যেগুলো আছে সব থেকে ফ্লোরিন বেশি, কিন্তু এখানে ফ্লোরিন সব থেকে কম, এটা সঠিক না। এখানেও ফ্লোরিন সব থেকে কম, এটা সঠিক না। এখন এইটা আর এইটাই ফ্লোরিন বেশি, তাহলে এটা বেশি, এটা বেশি, ঠিক আছে। কিন্তু এখানে দেখো নাইট্রোজেন আর অক্সিজেন ব্যতিক্রম ঘটে না। আমরা জানি যে নাইট্রোজেনের হচ্ছে তোমার স্থিতিশীল অবস্থার কারণে, মানে অরবিটাল অর্ধপূর্ণ থাকে, তাই আয়নীকরণ বিভবের মান তুলনামূলক বেশি হয়। তাহলে অবশ্যই কি অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের বেশি, তাহলে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার তারপরে দেখো আয়নীকরণ বিভবের ক্রমটা কেমন। সব থেকে বেশি আয়নীকরণ বিভব থাকে নিষ্ক্রিয় গ্যাসের, তারপরে হচ্ছে অবস্থান্তর মৌল যেগুলো থাকে তাদের, তারপর হচ্ছে মৃৎক্ষার, তারপর হচ্ছে ক্ষার। কারণ ক্ষার ধাতু থেকে তো তুমি ইজিলি তুমি ইলেকট্রন সরাইতে পারো, এই জন্য ওর আয়নীকরণ বিভব কম। মৃৎক্ষার ধাতু ওখানে 2টা ইলেকট্রন থাকে, সরাইতে গেলে এর তুলনায় একটু বেশি শক্তি লাগে, তার থেকে অবস্থান্তর মৌলর বেশি লাগে। নিষ্ক্রিয় গ্যাস তো সরানোই যায় না, এই জন্য হচ্ছে আয়নীকরণ বিভব সব থেকে বেশি থাকে। আশা করি তোমরা সবগুলো জানতে পারছো। সামনে ইলেকট্রন আসক্তি নিয়ে আরও চমক আসছে, সেখানে হচ্ছে তোমরা অনেক কিছুই জানতে পারবা। তোমরা আমাদের সাথেই থেকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, চান্স পেতেই হবে।